হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভিনল্যান্ড সাগার আজকে আমরা 20 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তবে এপিসোডের শেষে তোমাদের সাথে কিছু কথা রয়েছে, তোমরা ভিডিও শেষ পর্যন্ত থেকে। তো যাই হোক, 20 নম্বর এপিসোড যখন শুরু হয় তখন স্নেকের যে খাস চামচা রয়েছে না, ফক্স, চাইনিজ টাইপ, ও বলে আমি আমার জীবনে এ পর্যন্ত 13 জন মানুষকে মেরেছি, আর যাদেরকে আমি মেরেছি তারা সবাই গোলাম ছিল, নয়তো অনেক দুর্বল ছিল। তাদের সামনে আমি অনেক শক্তিশালী ছিলাম, এবং যখন আমি মারতাম ওদের ভেতরে যে ভয়টা থাকতো সেটা আমি খুব এনজয় করতাম। ওদের ভয়ের তো চেহারা আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু আজকে আমি জানতে পেরেছি ওদের সিচুয়েশন আজকে আমি রয়েছি, আমার সামনে থাকা শত্রু কতখানি ভয়ঙ্কর। ঠিক সেরকম ভয়ঙ্কর চেহারা হয়েছে আজকে আমার, আর তারাও আমার ভয়ের তো চেহারা নিয়ে সেরকমই মজা করছে। আর এদিকে আমরা দেখি অনেকগুলো লোকের মারাত্মক খারাপ অবস্থা, আই মিন সব ক্যাটেলের সাইডে। আর তখনই জনস ভাইকিং বেজারের একটা হাত কেটে ফেলে, আর তারপর বেজার করে কি ওই ভাইকিংস এর উপর হামলা করে, বাট ওরা খেলতে খেলতেই হামলা সহজে প্রতিরোধ করে ফেলে। আর তখনই ফক্সের নজর পড়ে বেজারের উপর, মানে ফক্স তো ভাবনায় হারিয়ে গিয়েছে যে আমি আজ পর্যন্ত সবাইকে অত্যাচার করেছি, আজকে আমি সেই পজিশনে রয়েছি। তো যাই হোক, এখানে ফক্স বুঝতে পারে যে জনস ভাইকিংরা এত মারাত্মক দুর্ধর্ষ যোদ্ধা যে ওরা বেজারের সাথে বা এইসব কৃষকদের সাথে খেলছে। তো ফক্স তখন বলে আরে না বেজার, তুই মারা পড়বি, আমি আসছি। কিন্তু এরপর যখন ও নিজের পায়ের দিকে দেখে, ও দেখতে পায় যে ওর পা থরথরিয়ে কাঁপছে, ওর পা জমে গিয়েছে। আর মনে মনে বলতে থাকে আরে না, ও তো বেজারকে মেরে ফেলবে। আমার বিশ্বাস হচ্ছে না যে বেজার জনস ভাইকিংদের এত কাছে কিভাবে চলে গেল। আর ঠিক তখনই বেজার নিচে পড়ে যায় এবং জন ভাইকিংস ওকে মারার চেষ্টা করে, বাট ওই মুহূর্তে স্নেক সেখানে উপস্থিত হয় এবং ওই জনস ভাইকিং এর মাথা কেটে ফেলে আর বলে ফক্স তাড়াতাড়ি বেজারকে এখান থেকে পালাও, দুর্গে চলে যাও। আর তারপর ফক্স যায় বেজারের কাছে, আর স্নেক তখন বলে আমাদের সকল সৈনিক ফিরে যাও। বেজার তখন বলে তুই মজা করছো না তো, আমি এখনো লড়াই করতে পারবো। মানে বেজার একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। আর তখন স্নেক বলে অনেক হয়েছে বেজার, তুমি তোমার আশেপাশে দেখো, সত্যি এতগুলো লোককে ওই হারামজাদার জন্য মরা ডিজার্ভ করে? আই মিন এখানে অবশ্যই ক্যাটেলের কথা বলছে, আমরা বুঝতে পারি স্নেকও খুব একটা ক্যাটেলকে পছন্দ করে না। আর আমি হতে ফক্স চিৎকার করে বলে ওঠে সবাই ফিরে যাও, এখান থেকে পালাও। তো এই কথা শুনে সব মানুষ অনেক খুশি হয়ে যায়, ওরা তো ক্যাটেলের হয়ে লড়াই করছিল এবং পালাতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখতে পাই একজন কৃষক যখন সেখান থেকে পালাতে শুরু করে, ওই সময় একজন জন ভাইকিংস ওকে ধরে মেরে ফেলে। আবার এদিকে ক্যাটেল বলে কি বললে ফিরে যাও, আমি তো তোমাদেরকে এই অর্ডার দেইনি, তোমরা কি নর্সম্যান না, তোমাদের কি কোনো সম্মান নেই, তোমরা কি হিজলা হয়ে গিয়েছো? আর তারপর ক্যাটেল নিচে নেমে এসে একজনকে ধরে ফেলে আর বলে আমি বলেছি পালানো বন্ধ করো, তুমি কি চিন্তা করছো আমি তোমার ঋণ শোধ করে দেবো পালিয়ে গেলে? ওই লোকটি তখন হেসে বলে ঋণ? এখন কোন হালাই ঋণের পরোয়া করছে? শোনো ক্যাটেল, তোমার নিজের জন্য তোমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, এখন হয়তো তুমি বুঝতে পারবে যে আমরা গরিবরা গোলামরা কিরকম অনুভব করি। এটা যতই আনফেয়ার হোক না কেন, তোমাকে তোমার রাজার সাথে বিদ্রোহ করা মোটেও ঠিক হয়নি। এটা ঠিক অনেকটা এরকম যদি আমরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করতাম, তুমি কি করতে সেরকম। আমরা যেরকম তোমার বাধ্য হয়েছিলাম, তোমারও রাজার বাধ্য হয়ে থাকা উচিত ছিল। শক্তি সবকিছু মিস্টার ক্যাটেল, এই দুনিয়াতে তোমার চেয়েও কয়েকগুণ শক্তিশালী লোক রয়েছে, তার গোলামি আবার তোমার করতে হবে। তো এই কথা শুনে ক্যাটেল মনে করো যে স্তম্ভিত হয়ে যায় এবং ওই লোকটা শার্ট ছেড়ে দেয়। আর ওই লোকটি তখন বলে না না, ওরা এখানে চলে এসেছে, তাড়াতাড়ি পালাই। আর তখনই একটা সৈন্য এসে ক্যাটেলের দিকে দৌড়িয়ে আসে এবং ক্যাটেলের উপর হামলা করে। আর আমরা দেখতে পাই ক্যাটেলের হেলমেট হয় উঠতে থাকে। আর তার কিছুক্ষণ পর এদিকে আমরা দেখি উলফ আসে এবং উলফ বলে মহারাজকে, মহারাজ আমাদের একজন সৈন্য একজন মানুষকে মেরে ফেলেছে, সে ক্যাটেল হতে পারে। আর কানুট তখন বলে আমি তো তোমাদেরকে ওকে ধরে আনার অর্ডার দিয়েছিলাম। উলফ তখন বলে আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি নিজে গিয়ে কনফার্ম করছি যে ওটা আসলে ক্যাটেল কিনা বা কি হয়েছে। কানুট তখন বলে আরো সমস্যা রয়েছে, জন ভাইকিংসরা আমাদের বিপক্ষের যেসব সৈনিকরা পালাচ্ছে তাদেরও মারছে পেছন থেকে, এটা কিন্তু আমার অর্ডারের বিপক্ষে, এটা ফকিকে গিয়ে অবশ্যই বলবে, ওর নিজের সৈনিকদের জন্য ও ফিরিয়ে নিয়ে আসে। আর তখন উলফ বলে জি মহারাজ। আর এদিকে আমরা দেখি থরগিল কিনারায় চলে এসেছে, আর সে লুকিয়ে দেখে যে উলফ কানুটের কাছ থেকে দূরে যাচ্ছে। আর তখনই ও মুচকি হেসে বলে এই তো আমার সুযোগ। আর তারপর সে ওপরের দিকে কানুটের দিকে লক্ষ্য করে এগিয়ে যায়। আর এদিকে কানুট বলে সকল মৃত লাশ ভালো মতো ওঠাও, সবগুলো লাশ চেক করো, এদের মধ্যে যদি কেউ জীবিত থাকে বা আহত থাকে তাদেরকে আমরা আবার তাদের পরিবারের কাছে ফেরত দিয়ে দেবো। সিরিয়াসলি কানুট তুই এত ভালো মানুষ? তো যাই হোক, তখনই কানুট চমকে পেছনের দিকে দেখে এবং থরগিল সেখানে এসে বলে কানুট তোমার মাথা এখন আমার। আর তখনই কানুট করে কি তার তরোয়াল বের করে এবং থরগিলের হামলাটা ব্লক করে দেয়। তো এটা দেখে থরগিলও অবাক হয়ে যায়। আমি দুঃখিত যদি আমি থরগিল না বলে থরকিল বলে থাকি, আর কি মাঝে মাঝে হয়ে যায়। আর তাছাড়া আমার যে স্ক্রিপ্ট রাইটার সে এখানে বারবার থরকিল লিখে দিয়েছে, একবারও থরগিল লিখেনি। আমি রিকোয়েস্ট করবো স্ক্রিপ্ট রাইটারদের নামগুলো একটু ভালো মতো দেখে তারপর স্ক্রিপ্টে লেখার জন্য, কারণ আমার কতক্ষণ মনে থাকবে, তোমরা যদি ভুল লেখা আমারও তো ভুল হয়ে যায়। তো যাই হোক, কানুটের পর নিচে পড়ে যায়। আর তারপর থরগিল করে কি ওই দুজন গার্ডকে একেবারে গলা কেটে মেরে ফেলে। আর তখনই কানুটের দিকে দাঁড়ায় আর আমরা দেখি কানুটের তরল ভেঙে গিয়েছে। চিন্তা করো থরগিলের পাওয়ার কত। আর থরগিল তখন বলে আমি অবাক হয়েছি কানুট, আমি কখনো মনে করিনি তুমি আমার হামলা ব্লক করতে পারবে, তোমার স্কিল তো আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তো মহারাজ কানুট কি করবে এখন? তো কানুটকে তখন আমরা দেখি তার হাতে তরোয়াল নেয় এবং কানুট মনে মনে বলতে থাকে আমার ডান হাতে শক্তি পাচ্ছি না, তার মানে থরগিলের এক হামলায় কি আমার হাত ভেঙে গিয়েছে? আর তখনই থরগিল সামনের দিকে এগিয়ে আসতে আসতে বলে অনেক ভালো, তোমাকে এখন মারতে অনেক বেশি মজা লাগবে। আর তারপর সে কানুটের তরোয়াল অনেক দূরে ফেলে দেয়। আর ওই মুহূর্তে কানুট করে কি থরগিলের উপর নিজের চাদর ফেলে নিজের তরোয়াল উঠাতে যায়, কিন্তু তখনই থরগিল কানুটকে অনেক জোরে একটা লাথি মারে। আর তারপর সে কানুটের মুখের উপর পা রেখে বলে হয়তো আমরা আরো বেশিক্ষণ খেলতে পারতাম, কিন্তু আমার হাতে এখন বেশি সময় নেই। তো এরপর যখন সে কানুটকে মারতে যাবে ওই মুহূর্তেই থরগিলের
কবজিতে তরল ঢুকে যায় এবং উল্ফ বলে ওখানেই থেমে যাও। আর এরপর উল্ফ এসে থরগিলকে ধরে ফেলে, থরগিলের গলা টিপে ধরে এবং বলে হারামজাদা তোর মহারাজকে মারার সাহস হলো কিভাবে। কিন্তু ওই মুহূর্তে থরগিল করে কি উল্ফের একটা চোখে আঙুল ঢুকিয়ে দেয়, মানে একবার চোখ বের করে ফেলে। কিন্তু তারপরে উল্ফ তাকে ছাড়ে না এবং বলে মর শালা। আর ওই মুহূর্তে থরগিল বেহুশ হতে শুরু করে, বাট একটা লাস্ট চেষ্টা করে, সে উল্ফকে নিচে ফেলে দেয়। আর এরপর কাউন্টের হামলাও ডস করে এবং সেখান থেকে পালাতে শুরু করে। আর উল্ফ তখন বলে আপনি পেছনে থাকুন মহারাজ, আর আপনার তরলটা আমাকে দিন। আর এরপর আমরা দেখি থরগিল তার হাত থেকে তরলটা বের করে এবং অন্যদিকে রাখে। আবার সকল গার্ডরা এদিকে আসতে শুরু করে আর একজন চিৎকার করে বলে সকল গার্ডরা এদিকে আসো, মহারাজের উপর হামলা হয়েছে। তো এটা দেখে থরগিল জোরে চিৎকার করে এবং সমুদ্রের দিকে আবার পালিয়ে যায়। আর উল্ফ তখন থরগিলকে যখন পিছু করবে, কারণ বলে ওর পিছু করো না উল্ফ, তুমি অনেক গভীর আঘাত পেয়েছো। তো উল্ফ তখন বলে আমি দুঃখিত মহারাজ, আমি খেয়াল করিনি। কারণ বলে না আমারও দোষ ছিল, আমিও খেয়াল করিনি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে থরগিল অনেক সাহসী একটা লোক, আমি চাইতাম ও যদি আবার আমার সেবা করতে পারতো। আর তখনই আমরা এদিকেও দেখি বাকি সব গার্ডরা বলছে গার্ডরা ফিরে চলো, মহারাজের উপর অ্যাটাক হয়েছে, সবাই তার কাছে চলো। তো সকল গার্ডরা ফিরে আসতে শুরু করে। তো স্নেক তো তখন অবাক হয়ে যায়, ওদের মহারাজের উপর আক্রমণ কে করেছে, এটা কি থরগিল করেছে? আর তখনই স্নেক একটু প্রশান্তির নিঃশ্বাস নেয়। আর তারপর সে ক্যাটেলের কাছে এসে জিজ্ঞাসা করে মাস্টার আপনি কি জীবিত আছেন? তো আমরা এখানে দেখতে পাই ক্যাটেল শুধুমাত্র বেহুশ হয়েছিল। আর তারপর স্নেক বলে মনে হয় ওই সৈনিকগুলো আপনাকে চিনতে পারেনি, তো এর জন্য আপনি খুব ভাগ্যবান, তা নাহলে মৃত্যু একবারে শিওর করে যেত। আর তারপর সে ক্যাটেলকে উঠিয়ে বলে আরে ভাই মাস্টার তুমি এত ভারী কেন? আর তারপর স্নেক করে কি ক্যাটেলকে উঠায় এবং ফার্মের দিকে তাকিয়ে বলে ক্যাটেল তুমি এই চিন্তা করো না যে তুমি মরে গিয়ে সবকিছু থেকে খুব সহজে বেঁচে যাবে, তোমার জন্য যেসব সৈনিকরা মারা গিয়েছে, যারা আহত হয়েছে তাদের দায়িত্ব তোমার নিতে হবে। আর এরপর আমরা আর্নহেডকে দেখি, আর সে বলে আমি শুনতে পারছি ওই শব্দ, যে শব্দ আমি এর আগেও শুনেছিলাম যখন আমাদের গ্রামে হামলা হয়েছিল, আমাদের গ্রাম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এটা দুনিয়ার ধ্বংস হওয়ার শব্দ, ওরা লড়াই করছে তাই না, বল আমি ঠিক বলেছি না? আর তখন এনার বলে আর্নহেড তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক রয়েছে, আমরা এখন আর গোলাম নই, আমরা তিনজনই এখন মুক্তি পেয়ে গিয়েছি, আমরা এই ফার্ম থেকে অনেক দূরে চলে যাচ্ছি, এই লড়াইয়ের সাথে আমাদের কোনো লেনা দেনা নেই। আর্নহেড তখন বলে এই জায়গা ছেড়ে আমরা কোথায় যাব? তো এনার তখন অবাক হয়ে যায়, কোথায় যাব? লিপ তখন বলে আমরা আমাদের গ্রামে যেতে পারি, হয়তো আমাদের গ্রাম একটু ঠান্ডা তবে ওটা অনেক ভালো জায়গা। আর তারপর আর্নহেড জিজ্ঞাসা করে ওখানে কি গোলাম আছে আর সেখানেও কি তোমরা লড়াই করো? লিপ তখন মাথা নিচু করে বলে হ্যাঁ ওখানেও গোলাম আছে, ওখানেও আগে অনেক লড়াই হতো। আর আইসল্যান্ডে যে গোলাম আছে এটা কিন্তু আমরা জানি, কারণ একেবারে সিরিজের প্রথম পর্বেই কিন্তু গোলাম এসেছিল আমাদের থরের বাড়িতে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো যাই হোক এরপর লিফ আরো বলে আমি যদি এটা বলি যে ভবিষ্যতে লড়াই হবে না, সেটা একেবারে মিথ্যা কথা হবে, কারণ কেউ না কেউ আক্রমণ করতেই পারে, আসতেই পারে। আর তখন আর্নহেড বলে তাহলে তো সব একই হলো, আমি যাব না, আমি অন্য কোথাও যাচ্ছি যেখানে কেউ আর গোলাম হবে না, আমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারবো, গার্ডার আর আমার বাচ্চা আমার জন্য ওয়েট করছে, আমি শুধুমাত্র তোমাদের ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। তো ধন্যবাদ এনার আর থরফিন, আমার তো অনুভব হচ্ছে আমি একটা ভয়ঙ্কর স্বপ্নতে একাই ঘুরছি, কিন্তু তোমাদের সকলের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, আমার পুরো জীবনটা একটা দুঃস্বপ্নের মতো ছিল, কিন্তু এনার আমি তোমার সকলের গল্পগুলো অনেক এনজয় করতাম। আর তারপর আর্নহেড চোখ বন্ধ করে আর এনার বলে আর্নহেড না প্লিজ না, তুমি জেগে থাকো, তুমি তো বলেছিলে তুমি তোমার পেটের বাচ্চার জন্য বেঁচে থাকবে। আর এই কথার পরে আর্নহেড বলে বাচ্চা অনেক আগে অন্য জগতে চলে গিয়েছে। তো এই কথা শুনে এনার শকড হয়ে যায়। আর তারপর আর্নহেড চোখ খোলে এবং বলে আমি যাদের আজ পর্যন্ত ভালোবেসেছি ওরা সবাই মারা গিয়েছে, এখন আমার জীবিত থাকার কোনো মানে নেই, আর আমার জন্য এই দুনিয়া কিছুই নয়, তো আমি কেন জীবিত থাকবো বলো? আর তারপর এনার বলে কারণ আমি। আর তখনই আর্নহেড আবার চোখ বন্ধ করে। আর এটা দেখে এনার আবার শকড হয়ে যায়, বলে আর্নহেড প্লিজ ওঠো প্লিজ ওঠো। আর তখনই থরফিন আসে এবং এনারকে ধাক্কা দিয়ে বলে সাইড হয়ে যাও। আর তারপর থরফিন আর্নহেডের উপরে থাকা চাদর সরায় এবং বুকে প্রেস করতে করতে বলে আমার বাবা এই টেকনিকটা শিখিয়েছিল, অজ্ঞান হওয়া বা মৃত মানুষকে এই টেকনিক আবার জীবিত করা যেতে পারে, তো এনার যতদূর সম্ভব তত শক্তি দিয়ে পুশ করতে থাকো। আর এদিকে এনার বলে আর্নহেড প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার তোমাকে দরকার, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি আবার আমার কাহিনী শোনো, আমার কাহিনী শুনে হাসো, প্লিজ ওঠো, আমরা সারা জীবন একসাথে কাটাতে চাই, প্লিজ আর্নহেড চলে যেও না। আর এর কিছুক্ষণ পর আমরা এনারকে আর্নহেডের বুকে পুশ করতে দেখি। আর তখন থরফিন বলে ব্যাস অনেক হয়েছে। তো এনার তখন হাঁপাতে হাঁপাতে আর্নহেডের দিকে তাকায় আর থরফিন বলে আর্নহেড মারা গিয়েছে। তো এরপর এনার করে কি পেছনে বসে পড়ে আর সবাই শান্ত হয়ে যায়। আর তারপর সেখানে ঝড়ো বাতাস বইতে শুরু করে, সমুদ্র ঢেউ বেড়ে যেতে শুরু করে। আর তারপর থরফিন আর্নহেডের মাথা উঠিয়ে নেয় এবং বলে দূরে পশ্চিমে কোথাও। তো এটা শুনে লিপ চমকিয়ে যায়। আর তারপর থরফিন বলতে শুরু করে সমুদ্রের পাড়ে একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে ভিনল্যান্ড, আর এটা এখান থেকে অনেক দূরে, গরম আর শান্তির জায়গা, ওই জায়গাটা ঝগড়া এবং গোলামীদের যে ব্যবসায়ী রয়েছে তাদের চেয়ে অনেক দূরে, সেখানে তুমি কোনো রকমের ঝামেলা ছাড়া শান্তিতে থাকতে পারো। তো আর্নহেড চল আমরা সেখানে যাই এবং ভিনল্যান্ডে গিয়ে একটা শান্তি ভরা দেশ বানাই। আর তারপর এনারের চোখ থেকে পানি বের হতে শুরু করে। আর এদিকে থরফিন আর লিপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখনই সেখানে স্নেক আসে আর তারা স্নেকের দিকে দেখতে শুরু করে। আর তারপর স্নেক বলে আরে এটা তো তোমরা এখনো পর্যন্ত এখানে কি করছো? তো এরপর এনারের নজর যায় হচ্ছে ক্যাটেলের উপরে। আর তারপর সে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে যায়। আর থরফিন বলে আরে না এবার থামো থামো এনার। কিন্তু তারপরে এনার থামে না, গাড়ি থেকে নিচে নেমে আসে আর বলে ক্যাটেল তুমি আর্নহেডকে মেরে ফেলেছো, এখন আমি তোমাকে মেরে ফেলবো। আর ওই মুহূর্তে থরফিন এনারকে এসে ধরে ফেলে এবং বলে এনার থামো, মাস্টারকে মারলে এখন আর কিছুই হবে না। কিন্তু এনার তখন থরফিনকে সাইড করে একটা জোরে ঘুষি মারে এবং ক্যাটেলের দিকে আগাতে থাকে। আর তখন স্নেক বলে তার মানে আর্নহেড মারা গিয়েছে। কিন্তু তারপরে থরফিন এনারকে থামিয়ে বলে তোমার চোখ খোলো প্লিজ থামো এনার। কিন্তু এনার থামে না, এনার রাগে পুরো হুশ হারিয়ে ফেলেছে। আর ওই মুহূর্তে থরফিন অনেক জোরে
একটা ঘুষি মারে এনারকে। তো এই কারণে এনার নিচে পড়ে যায় এবং তার হুঁশ ফিরে আসে আর ও কান্না শুরু করে দেয়। আর তখন থরফিন এনারের কাছে এসে বলে, এনার মাস্টারকে মারলে তোমার রাগ কি শান্ত হবে? হবে না, রাগ আরো বেশি রাগের জন্ম দেবে এবং এটার কারণে একটার পর একটা জীবন যেতে থাকবে। আর আমি ওই জাহান্নামে অনেকদিন পর্যন্ত ফেসেছিলাম, তো প্লিজ এনার ওই অভিশাপের মধ্যে ফেসে যেও না। তো এরপর এনার আর থরফিন দুজনেই কান্না করতে থাকে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওরা আনহেডকে কবর দিয়ে দেয়। আর বাগাইজ বলে, বাবা। লিপ তখন বলে, আমি জানি, তোমরা যাও জাহাজ চালানোর জন্য রেডি করো। তো এরপর বাগাইজ সেখান থেকে চলে যায়, স্নেকও সেখান থেকে চলে যায়। আর এনার তখনও সেখানে মন খারাপ করে বসেছিল। আর এরপর আমরা থরফিনকে সামনের দিকে যেতে দেখি। আর তখন তার কাউন্টারে একটা কথা মনে পড়ে যায়। সে বলেছিল, ভগবান নিশ্চয়ই আমাদের দেখছে যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। একটা লোক তার বন্ধুকে হারিয়ে ফেলেছে, পরিবার বাচ্চা হারিয়ে ফেলছে, আর এই সবকিছু অবশ্যই সৃষ্টিকর্তা উপর থেকে দাঁড়িয়ে দেখছে। আর এই কথা ভেবে থরফিন পুরো একবারে সিরিয়াস হয়ে দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। আর লিপ তখন বলে, থরফিন থামো, তুমি আসলে কি করার চিন্তা করছো? আর থরফিন তখন বলে, আমি কাউন্টারের কাছে যাচ্ছি। লিপ জিজ্ঞাসা করে, কেন? আর থরফিন তখন বলে, মাস্টার এখনো জীবিত রয়েছে এবং সে ধরাও পড়েনি, তার মানে এই লড়াই এখনো শেষ হয়নি, আর আমি হয়তো আরো মানুষের মৃত্যু হওয়া থেকে এটা থামাতে পারবো। আর তখন লিপ বলে, এটা পাগলামি থরফিন, আমরা এই জায়গা ছেড়ে এখনই চলে যাব, তোমাকে কেন এমনটা করতে হবে? তো এরপর লিপ দৌড়ে থরফিনকে থামিয়ে নেয় এবং বলে, তুমি প্লিজ তোমাকে আমার সাথে আইসল্যান্ডে ফেরত নিয়ে যেতে দাও, আমি অনেক বছর ধরে তোমার এই বাবার কথাটা রাখার জন্য এত ঘুরছি। কিন্তু তখন থরফিন জাহাজের দিকে তাকিয়ে বলে, আপনি অনেক বছর আগে আমাকে বলেছিলেন যে কিভাবে আমাদের পূর্বপুরুষরা লড়াই থেকে পালিয়ে এই আইসল্যান্ডে এসেছিল। ওই সময় আমি চিন্তা করেছিলাম ওইটা মিথ্যা কথা বা কাপুরুষের মতো কথা, কিন্তু আজকে ওইটা ভাবলে আমার গর্ব হয়। তো আমার হিসাব থেকে কানট নিজের সাথে 100 মতো সৈনিক নিয়ে এসেছে, তবে তারপরে পরিস্থিতি যাই হোক না কেন আমি অবশ্যই ফিরে আসবো। তো এই কথা শুনে লিফও চমকিয়ে যায়। আর তারপর থরফিন সামনের দিকে হাঁটতে শুরু করে। আর লিফ বলে, আমাদের জাহাজ চলার জন্য কিছু সময়ের জন্য রেডি হয়ে যাবে, তো এই কারণে তুমি নিজের উপর বেশি প্লিজ প্রেশার নিও না। আর থরফিন, সেখানে যা কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে নিয়ে আইসল্যান্ডে ফেরত যাবই। আর এখানেই 20 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি বলেছিলাম ভিডিও লাস্টে তোমাদের কিছু বলবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কাছে গোজোর বেশ কিছু অ্যাকশন ফিগার রয়েছে, তোমরা যদি সেগুলো কালেক্ট করতে চাও আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেখান থেকে কালেক্ট করতে পারো। এছাড়াও তুমি যদি তোমার কাস্টমের টি শার্ট অর্ডার করতে চাও, সেটা হতে পারে তোমার ছবি দিয়ে গুগল থেকে যে কোনো একটা পিকচার ডাউনলোড করলে বা যে কোনো একটা ডিজাইন ডাউনলোড করলে সেটাতেও তুমি কিন্তু ইজিলি টি শার্ট বানাতে পারবে। এবং তুমি চাইলে ওই টি শার্টটার পেছনে তোমার নামও লেখা থাকবে, মানে তুমি তোমার টি শার্ট পুরো ইউনিক এবং কাস্টম ডিজাইন করতে পারছো আমাদের কাছ থেকে, এবং টি শার্টের মানও অনেক ভালো। তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি র্যান্ডম স্টোরে, রিকোয়েস্ট করবো সবাইকে র্যান্ডম স্টোরটা ঘুরে আসার জন্য। তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।